আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা, লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 52 থেকে 54 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। জ্বলন্ত সিগারেটের শেষ দুটো টান দিতে দিতে সারিম পর্যবেক্ষণ করলো সামনের সুশ্রী নারী মূর্তিকে। কিঞ্চিত ত্বরান্বিত হয়ে সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে দিল। ভাবুক দৃষ্টিতে তাকিয়ে পা দিয়ে পিষেও ফেলল। পুরুষালী কণ্ঠস্বর শুনতে পেয়ে দুর্বল চিত্তে উঠে দাঁড়ালো শাহিনুর। এক হাতে শাড়ির আঁচলে মাথায় ঘুমটা তুলে নিল, আর এক মুহূর্ত উঠানে ব্যয় করল না সে। আরেক হাতে বালতি উঠিয়ে চঞ্চল পায়ে ঘরে গিয়ে দ্বার রুদ্ধ করে দিল। উঁচু ভ্রু কুচকে চিন্তামগ্ন হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সারিম। দু চোখের তারায় ভেসে উঠল শাহিনুরের স্নিগ্ধ কমল মুখশ্রী। চোখ ধাঁধানো সৌন্দর্য অবলোকন করে অপরিচিত নারীটির সৌন্দর্যে আলোক রশ্মির তীব্র আলোয় দৃষ্টিভ্রম হলো। মাথা ঝিমঝিম করে উঠল। বিড়বিড় করে বলল, এ তো আহামরি সুন্দরী। ঘর থেকে বেরিয়ে এলো সামান্তা। মিটিমিটি হাসতে হাসতে বলল, পরের বইয়ের দিকে নজর দিতে নেই ভাইয়া। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল সারিমের। সামান্তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নজর দেয়নি, নজরে পড়ে গেছে। মাথা দুলিয়ে হেসে সামান্তা বলল, নজরে পড়ার মতোই সুন্দরী মেয়েটা। সামান্তার বড় ভাই সারিম দুদিনের ছুটিতে গতকাল মাঝরাতে বাড়িতে এসেছে। তাদের বাড়িতে নতুন ভাড়াটিয়া উঠেছে। এ ব্যাপারে সে জানতো, তাই সামান্তাকে বলল, যারা উঠেছে তাদের মধ্যে পুরুষ লোকটির নাম সুজন না? হ্যাঁ, তোমাকে তো সব বলেছি। সারিম চিন্তিত দৃষ্টিতে সামান্তার দিকে তাকিয়ে বলল, তা বলেছিস? সুজনের সঙ্গে আলাপ করিয়ে দিস আজ। বুঝতেই তো পারছিস দিনকাল ভালো না। তারা যেমনই হোক, যত সমস্যাতেই পড়ুক, অপরিচিতদের এত বিশ্বাস করা উচিত না। সামান্তা কিছুটা শান্ত কণ্ঠে বলল, মেয়েটা প্রেগনেন্ট ভাইয়া। এরপর আর অবিশ্বাস করিনি। বুঝলাম বাকিটা ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিস, বুঝে নেব। গর্ভাবস্থার 3 মাস চলছে। খাওয়া দাওয়া নিয়ে কিছুটা সমস্যা হলেও এ পর্যন্ত বমি হয়নি। তাই ভীষণ ভয় পেয়ে গেল শাহিনুর। ভয় থেকেই ঘুমন্ত প্রণয়কে জাগিয়ে তুলল। চোখ মুখ লাল করে বিধ্বস্ত মুখে প্রণয়ের দিকে তাকিয়ে আছে সে। সুন্দর মিষ্টি পরিপূর্ণ সুখকর একটি রাতের পর ঝলমলে একটি সকালের প্রত্যাশা করেছিল প্রণয়, কিন্তু শাহিনুরের বিধ্বস্ত রূপ দেখে নিভে গেল সে। তার দুনিয়া যেন অন্ধকার হয়ে এলো। রাতের সূচনায় যে তাকে দৈহিক সুখ দিয়ে সমাপ্তি উষ্ণ বুকে প্রশান্তি ভরে ঘুমাতে সাহায্য করে, দিনের সূচনায় তার এমন অসখী বিধ্বস্ত রূপ নিশ্চয়ই কাম্য নয়। দুহাত বাড়িয়ে শাহিনুরের কপোলদ্বয় চেপে ধরল প্রণয়। উৎকণ্ঠিত হয়ে বলল, কি হয়েছে? কিছুক্ষণ আগে বমি হয়েছে আমার। পেটে ব্যথা করছে। নড়ে উঠল প্রণয়। এক পলক শাহিনুরের উদরে তাকিয়ে বলল, খালি পেটে থাকার কারণে বোধ হয়। তার জন্য নয়, সিগারেটের গন্ধে হয়েছে এমন। কিভাবে? সামান্তার মামা খাচ্ছিল। না, অন্য একজন লোক, চিনি না আমি। চিন্তান্বিত হয়ে প্রণয় বলল, তুমি কিছু খেয়ে নাও, আমি গোসল সেরে আসছি। অপরিচিত লোকটাকে সেটাও দেখে আসছি। মাথা নাড়িয়ে সম্মতি দিল শাহিনুর। প্রণয় তার ললাটে আদুরে চুমু খেয়ে বিছানা ছাড়ল। রাত থেকেই বুকের ভিতর অদ্ভুত এক কষ্ট হচ্ছে তার। ঘুম ভাঙতেই সে কষ্ট যেন গাঢ় হলো। শেকড়ের টানে বারবার স্মরণে আসছে পরিবার পরিজনদের। ভুলে থাকার চেষ্টা করতেও ভুলতে পারছে না। অন্তঃকোণে ঠিক যন্ত্রণা হচ্ছে তাদের জন্য। আম্মাকে মনে পড়ছে। কেমন আছে আম্মা? কেমন আছে ভাই অঙ্গন? দুবাইয়ের কবর কি পাশাপাশি দিয়েছে? মুনতাহার কি অবস্থা? সে সুস্থ আছে তো? আর সখিনা, যার গর্ভের অঙ্গনের ছোট্ট একটি অংশ বেড়ে উঠছিল, তাকে কি বাঁচিয়ে রাখা হয়েছে? আদরের ছোট্ট ভাইটার শেষ অংশটুকু টিকে আছে তো? অসহ্য যন্ত্রণায় বুকটা ছটফট করতে শুরু করলো। রক্তের সম্পর্কীয় আপনজনদের অবস্থান জানার জন্য কলিজাটা মুচড়ে উঠল ক্ষণে ক্ষণে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সন্ধ্যার পর বাইরে গেল প্রণয়। 10 মিনিটের মাথায় সামান্তা আর সালিম এলো সুজনের সঙ্গে দেখা করার জন্য। এসেই দেখলো সুজন শাইলার ঘরের দরজায় তালা ঝুলছে। অবাক হলো সালিম। বলল, এরা কই গেছে? সামান্তা অবাক হলো না, বরং মুচকি হেসে ডাকলো, শাইলা আছো? শাহিনুর শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ আপু, উনি বাইরে গেছেন। সামান্তা বলল, আচ্ছা তাহলে পরে আসবো। বিস্মিত হয়ে সালিম সামান্তার দিকে তাকিয়ে রইল। বলল, এসব কি? জ্যান্ত মানুষকে তালা দিয়ে বাইরে যেতে হয় কেন? পালিয়ে যাবার আশঙ্কা আছে নাকি? আমার মনে হয় ভদ্রলোক বউ পালিয়ে যাওয়া নিয়ে নয়, বউ ছিনিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কায় থাকে। দুষ্ট এসে সারিম মাথা দুলালো। বলল, ঘরে এমন সুন্দরী বউ থাকলে কিছু পুরুষ উন্মাদ হয়ে যায়, কথাটা সত্য। প্রণয় ফিরল বেশ রাত করে। বরাবরের মতো আজ শাহিনুর রাগ অভিমান কিচ্ছুটি করল না। বাজারের ব্যাগ হাতে নিয়ে ভালোবাসায় সিক্ত চাহনি নিক্ষেপ করে শুধালো, আজ এত দেরি হলো যে? পোশাক পরিবর্তন করতে করতে প্রণয় বলল, ডাকঘর খুঁজতে গিয়েছিলাম, ভাবছি আম্মাকে একটি চিঠি পাঠাবো। কেঁপে উঠল শাহিনুর। ত্বরিত গতিতে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। ভয়ার্ত কণ্ঠে বলল, কেন? কোমরে লুঙ্গি প্যাচ দিয়ে বেঁধে শাহিনুরকে কাছে টেনে নিল প্রণয়। তার শ্যামবর্ণ বুকে ঘন কালো লোমগুলো শ্বেত জলে লেপ্টে রয়েছে। সে বুকে নাক ডুবিয়ে দিল শাহিনুর। প্রণয় ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমার জন্য বড় চিন্তা হয় নূর। অঙ্গনের জন্য ঘুম আসে না। এই দুটো মানুষের খোঁজ না নিয়ে শান্তি পাচ্ছি না। আপাতত একটা চিঠি পাঠাই, আমার শান্তি পাবে। আমার শান্তিটা পরেই আসুক।
চোখ মেলে তাকালো শাহিনুর। এ বিষয়ে একটি শব্দও উচ্চারণ করলো না সে, বরং অন্য কথায় চলে গেল। সবার জন্যই ভাবেন, শুধু নিজেকে ছাড়া। মৃদু হাসলো প্রণয়, বলল, আমাকে নিয়ে ভাবার জন্য তুমি আছো তো। অভিমানের আরক্ত হয়ে দুহাতে প্রণয়ের গাল দুটো স্পর্শ করলো শাহিনুর। বলল, মুখের কি অবস্থা দেখেছেন? ভয় লাগে আমার। দাড়ি গোঁফ চুল কিছুই তো কাটছেন না। কত টাকা আর খরচ হবে? বড় উন্মাদ লাগে আপনাকে। শব্দ করে হেসে ফেলল প্রণয়। শাহিনুরের কপালে কপাল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, আরে বোকা, টাকার জন্য নয়, ইচ্ছে করেই কাটিনি। ভদ্রলোকের বেশভূষা পরিবর্তন করেছি, এই যা। চেনা মুখটা একটু অচেনা করার পায়তারা। ভুলে যাচ্ছ কেন? আমি তোমার প্রণয় নয়, আমি তোমার সুজন। আশ্চর্য হয়ে শাহিনুর বলল, না, আপনি কোনো সুজন নয়, আপনি আমার ডাক্তার সাহেব। সহসা শাহিনুরের থেকে ছিটকে সরে গেল প্রণয়। কঠিন হয়ে উঠল তার মুখায়ব। বুকের ভিতর ধক করে উঠল শাহিনুরের। এক ঢোক গিলে দুকদম এগিয়ে গেল। অস্থির চিত্তে চারদিক দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। লুকানোর চেষ্টা করলো নিজের ব্যর্থতাকে। শাহিনুর দু হাত বাড়িয়ে আবারও প্রণয়ের কপাল জোড়া আঁকড়ে ধরল। ব্যথাহত সুরে বলল, এমন করছেন কেন? কিঞ্চিত সরে যাওয়ার চেষ্টা করলো প্রণয়। স্বামীকে শান্ত করার মন্ত্র সে জানে, তাই আরও কাছাকাছি চলে গেল। নিজের ভেজা কমল অদর যুগল ছুঁয়ে দিল প্রণয়ের শুষ্ক কঠিন অদর যুগলে। দু চোখ আবদ্ধ করে নিল প্রণয়। এক হাতে শাহিনুরের পিঠ আঁকড়ে ধরল। অদর ছেড়ে দাড়ি ভর্তি গালে যত্নশীল একটি চুমু দিল শাহিনুর। চোখ বুজে বাড়ি নিঃশ্বাস ছেড়ে রুদ্ধ হয়ে আসা কণ্ঠে প্রণয় বলল, ডাক্তার সাহেব বলে আমায় তুমি আর যন্ত্রণা দিও না নূর। আজ থেকে তুমি বরং আমায় বাবুর আব্বু বলে ডেকো। শাহিনুরের বুকের ভেতরটা হু হু করে উঠল। তীব্র এক কষ্টে বুকটা ভারী হয়ে গেল তার। তর্জনী দ্বারা স্বামীর ঠোঁট চেপে ধরল। অসহায় চোখে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, চুপ, আমি সারা জীবনই আপনাকে ডাক্তার সাহেব ডাকবো। আপনি আমার ডাক্তার সাহেব, আপনি আমাদের ডাক্তার সাহেব। দুনিয়ার মানুষগুলোর মতো আমরা স্বার্থপর নই। আপনার স্থান আমাদের কাছে এক, অদ্বিতীয় এবং অনন্ত। দু চোখ ঝাপসা হয়ে এলো প্রণয়ের। বুকের উপর ভারটা যেন কমে গেল অনেকটাই। শাহিনুরের তর্জনীতে আলতো চুমু খেলো। তর্জনী সরিয়ে দুপায়ের ঘোড়ালি উঁচিয়ে প্রণয়ের ললাট চুম্বন করলো শাহিনুর। এত এত ভালোবাসা পেয়ে সত্যি বদ্ধ উন্মাদ হয়ে উঠল প্রণয়। সমস্ত বিষাদ ভুলে প্রণয়ের ঢেউয়ে ঢেউয়ে অতল গভীরে হারিয়ে গেল দুজনে। সারিম চলে যাবে। রাত 9টায় রওনা দেবে সে। তাই সন্ধ্যার দিকে সামান্তাকে নিয়ে সুজনদের ঘরে গেল। সারিমকে ঘরে বসতে দেওয়াতে একেবারেই মন মানেনি। তবুও আলাদা ঘর না থাকায় বসতে দিল প্রণয়। শাহিনুরকে বলল 3 কাপ চা বানাতে। আলাপচারিতার এক পর্যায়ে সারিম বলল, চুলদারির তো বেহাল দশা। বউকে ঘরে তালা দিয়ে রেখে শুধু বাজার করারই সময় পান নাকি? তীক্ষ্ণ খোঁচাটা নিমেষেই ধরে ফেলল প্রণয়। স্বভাবের বাইরে গিয়ে মৃদু হাসল সে। বলল, আপনি যেন কি করেন? দেশের আবর্জনা ছাঁটাই করি। কথাটি বলে হু হু করে হেসে উঠল সারিম। শাহিনুর 3 কাপ চা নিয়ে তাদের সামনে ধরতেই চট করে 1 কাপ নিয়ে নিল সারিম। শাহিনুরকে আপাদমস্তক দেখে নিয়ে প্রণয়কে বলল, ডোন্ট মাইন্ড ফান করছি। তা ভাবির পড়াশোনা কত দূর? শাহিনুর সামান্তা আর প্রণয়কে চা দিয়ে প্রণয়ের পাশে লুকিয়ে বসে রইল। প্রণয় চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, বেশি দূর নয়, স্কুল অবধি। মৃদু হাসলো সারিম। কয়েক চুমুকে চা শেষ করে হঠাৎ বলল, আচ্ছা সুজন সাহেব, আপনার সঙ্গে পরে কথা হবে, এখন আসি। সারিম চলে গেল। পেছন পেছন গেল সামান্তা। ফুস করে নিঃশ্বাস ছাড়ল প্রণয়। শাহিনুর বলল, লোকটা সুবিধার নয়। বাঁকা এসে প্রণয় বলল, বুঝতে পারছি, কি করব বলো? দুনিয়াটাই এমন। নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের পরিবারেই তোমাকে নিয়ে স্বস্তি পাইনি, বাইরে কি করে পাবো? মধ্যরাত। হঠাৎ দরজায় মৃদু মৃদু টোকা পড়ল, যেন কেউ অগোচরে দরজায় টোকা দিয়ে তাদের ডাকছে। ঘুমে বিভোর প্রণয় আচমকাই চোখ খুলল। কয়েক সেকেন্ড চুপ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। শাহিনুরকে ডেকেও তুলল। শাহিনুর উঠে বসে গায়ের কাপড় ঠিক করে নিতেই প্রণয় গিয়ে দরজা খুলল। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঘরের ভিতর ঢুকে সামান্তা দরজা আটকে দিল। তীব্র শীতেও তরতর করে ঘামছে সে। হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে শিউরে উঠে প্রণয়ের পিঠ খামচে ধরল শাহিনুর। প্রণয় তাকে অবৈ দিয়ে সামান্তার দিকে তাকালো। সামান্তা 12 কয়েক ঢুক গেলে শঙ্কিত কণ্ঠে বলল, আপনি এখনই এই মুহূর্তে শাইলাকে নিয়ে পালান। ভাইয়া ফোর্স নিয়ে আসছে, তাড়াতাড়ি করুন। প্রণয়ের ষষ্ঠ ইন্দ্রিয় পূর্বেই কিছুটা টের পেয়েছিল, তাই সময় নষ্ট করল না। সামান্তার দেখানো পথ দিয়ে শাহিনুরের হাত ধরে বেরিয়ে পড়ল। সামান্তাদের বাড়ির পেছন দিকের শেষ সীমানায় গিয়ে হঠাৎ প্রণয় দাঁড়িয়ে পড়ল। সামান্তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার ভাই আইনের লোক? মাথা নাড়িয়ে সামান্তা বলল, হ্যাঁ। প্রণয় মৃদু হেসে বলল, আমাদের সাহায্য করার কারণ? আপনি পালান সুজন, এখন এত কথা বলার সময় নেই। দুপা এগিয়ে থেমে গিয়ে পিছু গুলল প্রণয়। সামান্তা হতভম্ব হয়ে চেয়ে বলল, নিজের দুটো ভাইকে মার্ডার করা আসামি কাউকে কি করে এতটা ভালোবাসে? প্রণয়ের মনে পড়ল তার স্ত্রীর করা দুটো খুনের দায় সে নিজে নিয়েছে। তাই সামান্তাকে বলল, একজন পুরুষ যদি কোনো নারীকে নিখুঁতভাবে ভালোবাসতে পারে, তাহলে তার জন্য সে সব করতে পারে। দু একটা খুনও অস্বাভাবিক কিছু না। একটু থেমে সামান্তার হতভম্ব মুখের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মনে পড়ে গেল শায়নির হাতে তার দুটো ভাই খুন হয়েছে। এক ডুব গিলে রুদ্ধশ্বাস ত্যাগ করলো। ক্ষীণকণ্ঠে পুনরায় বলল, পুরুষের জোরালো প্রেম আর নারীর জোরালো ঘৃণা বড় ভয়ঙ্কর হয় সামান্তা।
আপনার করা এই উপকার কোনোদিন ভুলব না। আসছি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। কুয়াশায় মোড়ানো রাতের অন্ধকারে হারিয়ে গেল ওরা। দু চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল সামান্তার। বিড়বিড় করে বলল, আপনার শায়লা বড় ভাগ্যবতী সুজন। আপনারাও ভালো থাকবেন। পুলিশি গাড়ির হর্ন শুনতেই কেঁপে উঠল সামান্তা। দৌড়ে বাড়ির পেছন দিয়ে বাড়িতে ঢুকলো সে। বাড়ির সামনের মেন গেটে শব্দ করে তাকে ডাকছে সারিম। নিজেকে ধাতস্থ করে তড়িৎ বেগে ঘরে ঢুকে সানজি খানমকে ডেকে তুলল। বলল, আম্মা, ভাইয়া তার ফোর্স নিয়ে এসেছে। সুজন ছদ্মনামে এই বাড়িতে রয়েছে। ও আসলে খুনের আসামি। সানজি খানম চেঁচিয়ে উঠল। বিছানা ছেড়ে উঠে বলল, সে কি? এসব কি করে জানলি তুই? আমরা একজন খুনিকে জায়গা দিয়েছি। আমি সন্ধ্যায় জেনেছি আম্মা। ভাইয়া খুব গোপনভাবে শুধু আমাকে বলে গেছে। গতকাল শাইলাকে দেখে চেনেনি, কিন্তু আজ সুজনকে দেখেই চিনেছে। সুজনের একটি ছবিও আছে ভাইয়ার কাছে। শুনেছি ওনার আসল নাম প্রণয় চৌধুরী। তুমি তাড়াতাড়ি গেট খুলে দাও, ওরা সুজনকে ধরতে এসেছে। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল সানজি বেগমের। মাথা ঘুরছিল তার। তবুও কোনো রকমে নিজেকে ঠিক রেখে এগিয়ে গেল মেন গেটের দিকে। চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল সামান্তা। বিড়বিড় করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করল, ওদের তুমি নিরাপদে রেখো প্রভু। এয়ারপোর্ট থেকে সরাসরি থানায় এলো মাজহারুল ইসলাম। থানার ওসি কাশেম মির্জা তার বিশেষ বন্ধু। কাশেম মির্জার অধীনেই এসআই পদে রমেশ নিয়োজিত রয়েছে। 1 মাস আগে একই পদে যুক্ত হয়েছে মিস্টার সারিমও। কাশেম মির্জার সামনে চোখ মুখ কুঁচকে দীর্ঘ সময় বসে রইল মাজহারুল ইসলাম। কাশেম তার জন্য চা পানির ব্যবস্থা করে নিজে থেকেই বলতে শুরু করলো, তুই কোনো চিন্তা করিস না মাজহার। মিস্টার সারিম অত্যন্ত লজ্জিত। অপরাধী তার হাতের নাগাল থেকেও পিছলে গেছে। কাশেমের বক্তব্য শোনা মাত্রই রাগে গর্জে উঠল মাজহারুল। রিরি করতে করতে বলল, হাতের নাগাল থেকে যে অপরাধী পালিয়ে যায় তাকে আর কোনো উপায়ে ধরবে তোর সৈন্যদল? কাশেম মাজহারুলকে শান্ত করার যথাসাধ্য চেষ্টা করলো। কিছুটা সতর্কতার সহিত পুনরায় বলল, তুই চিন্তা করিস না, এই কেসের দায়িত্বটা রমেশের থেকে ছিনিয়ে নিয়ে এসআই সারিমকে দিয়েছি। আজ হোক বা কাল অপরাধী ধরা পড়বেই। তুই বরং কেসটা জোরালো করার চেষ্টা কর। বুঝতেই তো পারছিস, ডক্টর প্রণয় চৌধুরী অলিউড চৌধুরীরই আরেক সন্তান। নিজেকে আর স্থির রাখতে পারল না মাজহারুল। অস্থির চিত্তে বসা থেকে উঠে দাঁড়ালো। সহসা তার দু চোখ ঝাপসা হয়ে উঠল। কম্পিত কণ্ঠে বলল, কাশেম, আমি অলিউডের সন্তানদের ঘাতককে নয়, আমি আমার একমাত্র কন্যার ঘাতককে ধ্বংস করার জন্য এদেশের মাটিতে পা রেখেছি। ওর ধ্বংস না দেখে এদেশের মাটি আমি ছাড়ব না। আমার সন্তানের অতৃপ্ত আত্মার কসম, প্রণয় চৌধুরীকে ধ্বংস না করে এদেশের মাটি আমি ত্যাগ করব না। চোখে মুখে স্পষ্ট সন্তান হারানোর অসহনীয় বেদনা। বিধ্বস্ত ভঙ্গুর বক্ষে প্রতিশোধের নেশা। বয়স যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে মাজহারুল ইসলামের। শরীরে বার্ধক্যের চিহ্ন স্পষ্ট দেখতে পেল কাশেম। মাজহারুল আর এক মুহূর্ত বিলম্ব করল না। কাশেমকে ভালো মন্দ দুটি কথাও বলল না। কেবল নিজ গতি পা চালিয়ে থানা থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য পাঁচফোড়ন গৃহে গিয়ে মুনতাহার মুখোমুখি হওয়া। কাশেমও ত্বরান্বিত হয়ে কর্মচারীকে বলল, সালাম, মিস্টার সালিমের বাড়ি থেকে যেসব জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে অতি শীঘ্র তা চৌধুরী বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, টাকাগুলো প্রয়াত জমিদার অলিউরের দ্বিতীয় স্ত্রীর হাতেই দেবে। পাঁচফোড়ন গৃহের সম্মুখে এসে গাড়ি থেকে ধীরগতিতে নেমে দাঁড়ালো মাজহারুল। মনে পড়ে গেল বহু বছর পূর্বে ফেলে যাওয়া এক মায়াময় স্মৃতি। সেই ছোট্ট মুখের আদর্শরে আব্বু ডাক, নরম তুলতুলে দুটি হাতে গলা জড়িয়ে ধরা, টুপ করে গালে চুমু খেয়ে খিলখিল করে হাসা। দু চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল মাজহারুল। কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতে শুরু করলো আব্বু আব্বু ডাকটির। চোখের তারায় ভাসতে লাগলো খিলখিল করে হাসতে থাকা পবিত্র সে মুখশ্রীর। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আমি এক অযোগ্য বাবা, আমাকে ক্ষমা করো প্রাচী। তোমার বোনকে ভরসা করাটা আমার বড় অন্যায় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিস মা। নিরুপায় হয়ে তোকে ছেড়েছিলাম, সুন্দর একটা ভবিষ্যৎ দিতে চেয়েছিলাম। ওরা আমার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি, ওরা তোকে সুনিশ্চিত জীবন দিতে পারেনি। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে গৃহের ভেতরে প্রবেশ করলো মাজহারুল। অমনি একজন পুরুষকণ্ঠ খ্যাক খ্যাক করে উঠল, এই কে কে? মাজহারুল ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, চন্দন নেই? না, হ্যাঁ, আজ 1 মাস ধরে কাম ছাড়ছে। ও, তুমি তাহলে নতুন দৌবারিক? হ্যাঁ। আপনি কে? নিজের পরিচয় দিতে গিয়ে একটু থামলো মাজহারুল। সহজ বাক্যে সে বলতে পারত সে প্রেরণার ভগিনীপতি, কিন্তু তীব্র ক্রোধে মুখ ফুটে তা বের করতে পারল না। বরং মুনতাহার সম্পর্কীয় আত্মীয় হিসাবে বলল, আমি এই বাড়ির মেজবউ মুনতাহার ফুপা। বাড়ি নয়, যেন শ্মশানের মাটিতে পা রেখেছে মাজহারুল। পাঁচফোড়ন গৃহের আনাচে কানাচে সূর্যের আলোক রোশনিও বড় ফিকে মনে হচ্ছে। চারদিকে কোনো সারা শব্দ নেই। নিথর নিস্তব্ধ ঘুমট হাওয়া বইছে চারপাশে। হঠাৎ বাড়ির ভেতর থেকে বিধ্বস্ত রূপে দৌড়ে এলো প্রেরণা। তার শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পেছন পেছন আম্মা আম্মা ডাকতে ডাকতে ছুটে এলো শবনম আর জেবা।
প্রেরণা এক দৌড়ে এসে মাঝহারুলের সম্মুখীন হলো। মাটিতে পড়ে থাকা আঁচলখানি ত্বরিত গতিতে তুলে নিয়ে মাথায় ঘুমটা দিয়ে চারপাশে বিক্ষিপ্ত নজর বুলিয়ে এক চিৎকার দিল, আমার প্রণয় আসেনি, আমার প্রণয় আসেনি। মাঝহারুল হতভম্ব হয়ে প্রেরণাকে আপাদমস্তক দেখলো। কি বিভৎস দেখাচ্ছে প্রেরণাকে। আফসোসের সঙ্গে মাঝহারুল বলল, কুসন্তানদের মায়ের এমন পরিণতি দেখে অতি আশ্চর্য হওয়ার কিছুই নেই। শবনম যে বা দুজনে এগিয়ে এসে মাঝহারুলের পা ছুঁয়ে সালাম করলো। শবনম ক্ষীণকণ্ঠে বলল, গাড়ির শব্দ পেয়ে আম্মা এভাবে ছুটে এসেছে। মাঝহারুল তেমন সন্তুষ্ট হলো না। প্রেরণার দিকে ধীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এই পরিণতি কাম্য ছিল না। হাউমাউ করে কেঁদে উঠল প্রেরণা। ধপ করে মাটিতে বসে আর্তনাদ করে বলল, মাঝহার ভাই, আমার সব শেষ, আমার সব শেষ। শবনম গিয়ে প্রেরণাকে ধরলো। জেবাকে বলল, তুমি ফুপামশাইকে ভেতরে নিয়ে যাও, আমি আম্মাকে নিয়ে আসছি। বৈঠকখানায় পল্লব আর মাঝহারুল বসে আছে। তাদের সামনের কেদারায় বিষাদিত মুখে বসেছে অরুণা। প্রেরণা আবারও অসুস্থ হয়ে পড়েছে। তার কক্ষে শবনম রয়েছে। বাড়ির অবস্থা, অঙ্গনের সুস্থতা সমস্তই ব্যক্ত করা হলো মাঝহারুলকে। আগের তুলনায় অঙ্গন কিছুটা সুস্থ। তাকে দেখাশোনা করার জন্য বাইজি গৃহের এক বৃত্তের কন্যা সকিনাকে রাখা হয়েছে। অঙ্গন অসুস্থ, আগের তুলনায় সুস্থ হলেও একেবারে স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এই ছেলের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকেই বিচলিত। তাই প্রেরণার সিদ্ধান্ত, বৃত্ত সকিনার সঙ্গে বিয়ে দেবে অঙ্গনের। এমন অসুস্থ ছেলেকে তো আর ভালো ঘরের মেয়েরা স্বামী হিসেবে গ্রহণ করতে চাইবে না। সকিনা দরিদ্র পরিবারের সন্তান। তার মা দীর্ঘ বছর ধরে বাইজি গৃহের দেখাশোনা করছে। বড়ই বিশ্বস্ত তারা। তাই এই সিদ্ধান্তে সকলেই মত দিয়েছে। অরুণার সমস্ত বক্তব্য শুনে মাঝহারুল তাচ্ছিল্যের সহিত হাসল। সে হাসিটি সবার দৃষ্টির অগোচরে ছিল, কারণ মুনতাহার থেকে আসল খবর ঠিক জেনেছে সে। সকিনা 4 মাসের অন্তঃসত্ত্বা। জমিদার বাড়ির প্রয়াত ছোট পুত্র রঙনের অবৈধ সন্তানের মা হতে চলেছে সকিনা। তাই নিজেদের বংশধরকে বৈধতা দিতেই এই মিথ্যার আশ্রয়, এই মিথ্যা বর্ণনা। শেষ পর্যন্ত এ বাড়ির মানুষ অঙ্গনকে ব্যবহার করে রঙনের সন্তানকে বৈধতা দিচ্ছে। অঙ্গনের প্রতি বিন্দুমাত্র রাগ নেই তার, বরং রোমানার জন্য তার জীবনের এই দুর্দশা দেখে বড়ই ব্যথিত হয়েছেন তিনি। দীর্ঘশ্বাস ছাড়ল মাঝহারুল। কথার ফাঁকে মুনতাহাকেও ডেকে পাঠালো। জাবা গিয়ে ডেকে আনলো তাকে। বাড়ির সকলের মুখেই মলিনত্বের ছাপ স্পষ্ট, কিন্তু প্রেরণার মুনতাহা যেন একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। মুনতাহার নিশ্চল নিস্তব্ধ মলিন দেহে দেখে মাঝহারুল বড় আফসোস করলো। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, 3 দিন পর আমি আবার আসবো আম্মাজান, সঙ্গে তোমার আব্বাকে নিয়ে আসবো, তুমি তৈরি থেকো। বাড়ির প্রতিটি সদস্য চমকে উঠল। মুনতাহা একই অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইল। বাড়ির প্রত্যেকেই খুব ভালো করে জানে 40 দিন অতিবাহিত হলেই মুনতাহাকে চিরকালের জন্য বাপের বাড়ি নিয়ে যাওয়া হবে। বিষাদমুখর পরিবেশেও আতিথেয়তার কমতি ছিল না। অথচ কোনো কিছুই সন্তুষ্ট করতে পারল না মাঝহারুলকে। দীর্ঘ সময় বাড়িতে কাটিয়ে বেরিয়ে পড়ল একমাত্র কন্যা রুমানার কবর দেখার জন্য। সঙ্গে গেল পল্লব। যাওয়ার পথে বাইজি গৃহে নজর পড়ল মাঝহারুলের। গভীর দৃষ্টিতে ওই গৃহে তাকালো সে। বুকের ভিতরে কষ্টটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। বিড়বিড় করে বলল, রতনে রতন চেনে, শুকুর চেনে কচু। জমিদারের বংশধররাই বাইজিই চিনবে, ভদ্র ঘরের মেয়েরা তো ওদের বদহজমের কারণ। প্রণয়ের বিরুদ্ধে 2টো খুনের মামলা করা হয়েছে। 2টো মামলাই করেছে মুনতাহার বাবা। তাকে ইন্ধন দিয়েছে স্বয়ং মাঝহারুল ইসলাম। মুনতাহা বা প্রেরণা কাউকেই ভরসা করেনি মাঝহারুল। শত হোক প্রেরণার গর্ভজাত সন্তান প্রণয়, যত যাই হোক না কেন মা হয়ে প্রেরণা কখনোই চাইবে না প্রণয় ফাঁসিতে ঝুলুক। পলাশের চরিত্র সম্পর্কে সবাই অবগত। রঙনের চরিত্র সুবিধার ছিল না। প্রেরণা চাইলেই প্রণয় যে কোনোভাবে মুক্তি পেয়ে যাবে, তাছাড়া সে এখন পর্যন্ত বিশ্বাস করেনি প্রণয় খুন করেছে। মুনতাহা অতি সরলা একটি মেয়ে। যতই স্বামী ভক্তি থাকুক, কোনো অন্যায় তার দ্বারা হবে না। স্বামীর খুনের বিচার চাইলেও প্রেরণার অনুরোধে প্রণয়কে ঠিক বাঁচিয়ে দেবে। এসব বিবেচনায় রেখেই সুযোগ পেয়ে দেশের বাইরে অবস্থান করেও কুকৌশলে সবটা করেছে মাঝহারুল। রুমানার মৃত্যুর পর তার বুকের ভিতর যে আগুন জ্বলজ্বল করে উঠেছিল, পলাশ রঙনের মৃত্যুতে সে আগুনে ঘি পড়েছে। সেই সাথে প্রণয়ের জীবনটাকে অতি সহজে ধ্বংস করার উপায়ও পেয়েছে। তার মেয়ে কোনো অন্যায় করেনি। ভালোবেসে নিজের সমস্তটা দিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, অথচ এক বাইজি কন্যার প্রেমে পড়ে তার মেয়ের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে এই প্রণয়। যেখানে তার সন্তান অন্ধকার কবরে অতৃপ্ত আত্মায় হাহাকার করছে, সেখানে প্রণয় চৌধুরী এক বাইজি কন্যার সাথে সুখের ঘর বেঁধেছে। সহ্য করতে পারেনি মাঝহারুল। তাই দূর থেকেই নিজের লোকজনদের সাহায্যে আইনের মাধ্যমে প্রণয়ের মেডিকেল সার্টিফিকেট বাতিল করিয়েছে। 2টো খুনের মামলা করে আইন শৃঙ্খলা বাহিনীকে খেপিয়ে দিয়েছে প্রণয়ের বিরুদ্ধে। কেসটা যাতে কোনোভাবে থেমে না যায়, মুনতাহা যেন পিছিয়ে না আসে, তাই যত দ্রুত সম্ভব দেশে এসেছে। উদ্দেশ্য একটাই, প্রণয় চৌধুরীর বিনাশ। সন্ধ্যার আগ মুহূর্তে 5 ফোড়ন গৃহে উপস্থিত হলো রমেশ। সালিমের বাড়ি থেকে প্রণয় শাহিনুরের সকল জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। প্রেরণা শোনা মাত্রই অসুস্থ শরীরে বৈঠকখানায় এসেছে।
প্রণয় শাহিনুরের সমস্ত জিনিসপত্র দুহাতে ঝাপটে ধরে হাউমাউ করে কাঁদছে সে। রমেশ সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না, শুধু প্রণয়ের সুটকেসে থাকা টাকাগুলো প্রেরণার হাতে দিল। সে টাকাগুলোর দিকে রক্তচক্ষুতে তাকিয়ে প্রেরণা আর্তনাদ করে উঠল, ওরে আমার প্রণয়, খাবো কি, বাঁচবো কিভাবে? ওরে আমার পলাশ, রঙন আর আমাকে আম্মা বলে ডাকবো না, তোরা আমার প্রণয়কে আম্মা ডাকার সুযোগ দিস। শবনম এসে প্রেরণার কাঁধে চেপে ধরলো। জেবাস বেশ শব্দ করেই ঠুকরে উঠল। গৃহের প্রতিটি সদস্য এবং বৃদ্ধদের চোখে অশ্রু ঝরছে। পল্লব এসে প্রেরণাকে ডাকলো, আম্মা। প্রেরণা পল্লবকে দুহাতে জাপটে ধরে চিৎকার করে উঠল, ওরে আমার প্রণয়কে তোরা মারিস না, আমার প্রণয়কে রক্ষা কর, আমার বাছা কি খাইব, কিভাবে বাঁচবো, ওর বউ যে পোয়াতিরে। অরুণা এসে প্রেরণাকে বুকে টেনে নিল। প্রেরণা দুর্বল কণ্ঠে বারবার বলল, আমি আর একজনকেও হারাতে চাই না। আমি মা হয়ে আমার রঙন, আমার পলাশের খুনি প্রণয়কে ক্ষমা করছি। ওরা কেন ক্ষমা করে না? ওরা কি আমার থেকেও বেশি হারাইছে? ওদের কি আমার থেকে বেশি গেছে? চারিদিকে আজান ধ্বনি শুনতেই চমকে উঠল প্রণয়। শরীরের সমস্ত শক্তি শেষ, তার আর এগুতে পারছে না। সেই রাত থেকে কোন পথে চলতে শুরু করেছে নিজেও জানে না। যেদিকে পথ খুঁজে পাচ্ছে সেদিকেই পা চালাচ্ছে। এর মধ্যে কয়েকবার প্রাকৃতিক প্রয়োজনে মানুষের বাড়িতে গিয়েছে, এর জন্য অবশ্য মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। বুকের ভেতর সীমাহীন অসহায়ত্ব লালন করে প্রকাশ করেছে মিথ্যাদের। কেউ তাদের পরিচয় জানতে চাইলে মিথ্যা পরিচয় দিয়েছে, কোথায় যাবে, কোথায় থেকে এসেছে, সবটাই শুধু মিথ্যা আর মিথ্যা উত্তর দিয়েছে। এত মিথ্যার বোঝা কাঁধে চেপে ক্লান্তি এসেছে খুব, তবুও নিরুপায় ক্লান্ত পথিকের ন্যায় চলেছে অবিরত। সারাদিন জঙ্গল, ঝোপঝাড়, চড়াক্ষেত, পাহাড়ি পথ হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে পড়েছিল শাহিনুর। শেষে বাধ্য হয়ে গর্ভাশয়ে থাকা ছোট্ট অংশটাকে হারানোর ভয়ে তটস্থ প্রণয়কে যখন বলল, ডাক্তার সাহেব আমি আর পারছি না, নিজের সমস্ত ক্লান্তি দুর্বলতাকে একপাশে রেখে মনোবল দৃঢ় করে গায়ে প্রবল শক্তি সঞ্চয় করে কোলে তুলে নিয়েছে শাহিনুরকে। সে অবস্থাতেই দীর্ঘপথ অতিক্রম করেছে। সারাদিন পেটে দানা পানি বলতে শুধু পানি, ভাগ্যক্রমে একটি কলা পেয়েছিল রাস্তায়। পাহাড়ি অঞ্চলের কলা, হয়তো যানবাহন দ্বারা শহরে নিয়ে যাচ্ছিল কেউ, সেখান থেকেই দু একটা রাস্তায় পড়েছিল বোধহয়। সেই কুড়িয়ে পাওয়া একটি কলাই শাহিনুরকে খাইয়েছে। খালি পেটে কলা খেতেও ভীষণ কষ্ট হয়েছে শাহিনুরের, তবুও বাচ্চাটার কথা চিন্তা করে বুক ফাটা আর্তনাদগুলো গোপন করে যেটুকু জুটেছে সেটুকুই খেয়ে নিয়েছে। স্বামীকে অভুক্ত রেখে নিজের খিদের জ্বালা মেটাতে একটা কলা একাই খেয়ে নিয়েছে, একটু ভাগও প্রণয়কে দিতে পারেনি। পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে এতটাই অস্থির হয়ে পালিয়ে এসেছে যে একটা পয়সাও সঙ্গে করে নিয়ে আসেনি। যে অবস্থায় ছিল সে অবস্থায় কেবল নিজেদের রক্ষা করার জন্য পালিয়ে এসেছে। অর্থবিহীন, বস্ত্রবিহীন কিভাবে জীবন পাড়ি দেবে একবারও মাথায় আসেনি। পাঁচফোড়ন গৃহের জমিদার পুত্র ডক্টর প্রণয় চৌধুরী, ভাগ্যদোষে আসছে গর্ভবতী স্ত্রী সমেত ফেরারি, একেই বুঝি ভাগ্যচক্র বলে। জনমানব শূন্য কোনো এলাকায় ঢুকে পড়েছে, বুদ্ধিগ্রাহ্য হলো না, শুধু বুঝলো পরিচিত শহর গ্রাম ছেড়ে অনেক দূরে তারা। পাহাড়ি অঞ্চলেরই গ্রামীণ এক অংশ এটি। বুকের অতি নিকটে শরীর ছেড়ে ঘুমে বিভোর শাহিনুর। সূর্যের আলো মিলিয়ে চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। দিনের শেষে রাতের সূচনা। ঠিক তাদের জীবনের আলো নিভে যাওয়ার পর অন্ধকারের আগমনের মতোই এই রাত্রিটা। নিজের মন্দ কপালের উপরই কিঞ্চিৎ তাচ্ছিল্য সহকারে হাসলো প্রণয়। সত্যি জগতের মানুষের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না, তাই তো নিজের শেষ সম্বলটুকুও ফেলে এসে ভিখারির মতো সারাদিন পার করেছে। হয়তো এরপর যে কয়টা দিন বেঁচে থাকবে ভিখারি হয়েই বাঁচবে। সহসা বুক কেঁপে উঠল তার। কি হবে এরপর? কিভাবে বাঁচবে নিজের সঙ্গে জড়িয়ে থাকা দুটো প্রাণকে? দূরে শিয়ালের হাঁক শোনা যাচ্ছে। তীব্র শীতের মৌসুম, হাড় কাঁপানো শীতে যাকে বলে। তবুও প্রণয় দেহ থেকে শ্বেত জল নিঃসৃত হচ্ছে। দুশ্চিন্তায় তেষ্টায় গণ্ডস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে চৌচির। ক্ষুধার্ত পেট, তৃষ্ণার্ত বুক, কি অসহ্য যন্ত্রণা! নিজের ভারসাম্যটুকু আর ধরে রাখার উপায় নেই। শরীর দুর্বল হয়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। না পেরে দুর্বল হয়ে আসা হাত দুটো কিঞ্চিৎ সবল করে শাহিনুরকে আরেকটু বুকে টেনে নিল। আবছা আলোতে বুঝতে পারল তার পেছনে একটি গাছ রয়েছে। কি গাছ বুঝতে পারল না। মাথাটা প্রচণ্ড ঘুরছে তার, দু চোখ ঝাপসা হয়ে আসছে, বমি বমি ভাব হচ্ছে। না পেরে গাছের শেকড়ের উপর বসে পড়ল। নড়ে চড়ে ফুপিয়ে উঠল শাহিনুর। কাঁপা কাঁপা কণ্ঠে প্রণয় বলল, ভয় পেও না, আমি আছি। প্রণয়ের কণ্ঠস্বর শুনে ভয়াবহ এক আত্মচিৎকার করলো শাহিনুর। সঙ্গে সঙ্গে ওর মুখে হাত চেপে ধরল প্রণয়। অসহায় কণ্ঠে পুনরায় বলল, চুপ, আমি আছি তো। নিমেষেই শান্ত হয়ে গেল শাহিনুর। বারো কয়েক ঢুক গিলে গলা বেজানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। ক্রমেই গণ্ডস্থল শুকিয়ে উঠল। চারদিকে নিস্তব্ধতা থাকলেও থেকে থেকে শিয়াল ডেকে উঠছে, ক্ষণে ক্ষণে গাছের পাতা নড়ে উঠছে। তীব্র শীতে শরীর কেঁপে উঠছে। একটু পরপর প্রণয়ের বুকের মধ্যখানে আরো গভীরে যাওয়ার চেষ্টা করছে শাহিনুর। নিজের শরীরের সবটুকু উষ্ণতা দিয়ে শাহিনুরকে তীব্র ঠান্ডার পরশ থেকে বাঁচানোর চেষ্টা করছে প্রণয়। এই মুহূর্তে এক সৃষ্টিকর্তা ছাড়া আর কারো সাহায্য পাওয়া সম্ভব নয়। তাই অতি সন্তর্পণে শাহিনুরকে বক্ষে চেপে চোখ বন্ধ করে পরম করুণাময়ের নিকট সাহায্য চাইতে লাগলো।
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অন্ধকারে আচ্ছন্ন পাহাড়ি পথ। দুজন প্রবীণা হারিকেন হাতে নিজেদের বাস স্থানে ফিরছিল। হঠাৎ সেগুন গাছের গোড়ায় জড়সড় হয়ে বসে থাকা একজোড়া কপোতিকে দেখতে পেয়ে ভীষণ অবাক হলো তারা। প্রবীণ ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, ও কুদ্দুসের বাপ, দুইটা মানুষ দেখা যায় না? খুক খুক করে উঠল কুদ্দুসের বাপ। হারিকেনটা কিঞ্চিত উঁচু করে ধরে সেগুনের গাছের দিকে কয়েক পায়ে আগাতে আগাতে বলল, ও টুনটুনি, দুইটা মেয়া পোলাই তো দেখা যায়। টুনটুনিকে কথাটা বলে সেগুন গাছের শেকড়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা কপোতিকে উদ্দেশ্য করে বলল, ও নাতনি, তোমরা কেডা গো? অতিরিক্ত দুর্বলতায় মাথা তুলতে পারল না শাহিনুর। শীতের প্রকোপে জড়সড় হয়ে প্রণয়ের বুকে পড়ে রইল। খিদের যন্ত্রণায় দুর্বল হয়ে আসা শরীরে অতিরিক্ত ঠান্ডা লাগায় প্রণয়ের বিশাল দেহ অবিরত কাঁপছে। কাঁপতে থাকা মাথা তুলে বুঝে আসা চোখ দুটো জোরপূর্বক খুলল সে। হারিকেনের স্বল্প আলোয় দেখতে পেল দুজন বুড়ো বুড়িকে। মাথায় সাদা চুল আর শরীরের কোকড়ানো চামড়া দেখে বুঝলো এদের বয়স আনুমানিক 80-র কাছাকাছি। কেন জানি এই দুটো মানুষকে ভরসা করলো সে। বলহীন কণ্ঠে বলল, দাদা, বড় বিপদে পড়ে গর্ভবতী বউ নিয়ে এই অচেনা জায়গায় এসে আশ্রয় নিয়েছি। সারাদিন অনাহারে বউয়ের প্রাণ যায় যায় অবস্থা, এক মুঠো ভাতের ব্যবস্থা করতে পারবেন? বিদ্যা টুনটুনি ব্যথাহত কণ্ঠে বলল, আহা গো কুদ্দুসের বাপ, এটি করে আমগো ঘরে নিয়ে চলো। ও নাতি, নাত বউরে নিয়ে আমগোর সাথে আহ। কুদ্দুসের বাপও সম্মতি দিল। প্রণয় আর অপেক্ষা করলো না, শাহিনুরের মাথায় হাত বুলিয়ে উঠে পড়ল। বলল, কিছু হবে না নূর, সৃষ্টিকর্তা ঠিক আমাদের রক্ষা করবে। জঙ্গলের বেশ ভিতরে পাহাড়ি টিলায় একটি মাটির ঘরের সামনে উপস্থিত হলো ওরা। বৃদ্ধ কুদ্দুসের বাপ প্রণয় শাহিনুরকে তাদের ঘরের ভিতর নিয়ে ছালা পেতে বসতে দিল। বিদ্যা টুনটুনি 2 বাটি পান্তা ভাত, 2টো শুকনো মরিচ, লবণের বয়াম এনে ওদের সামনে দিল। বলল, ও নাতি, পেঁপে দিয়া পুঁটি মাছ রাঁধছি, পতিগো পেঁপে খাওয়ান মানা আছে, তোমারে দিলে ওর আবার জিভে পানি আবো। পোলাপানের মুখ দিয়েও লালা পড়ব। আজকার মতো এডি খাও। সারাদিন অনাহারে কাটিয়ে হঠাৎ সামনে খাবার পেয়ে শাইনুর অস্থির হয়ে গেল। কারো দিকে তাকালো না, হাতটাও ধোয়ার প্রয়োজন মনে করলো না। বাটির দিকে মাথা নিচু করে গপাগপ পান্তা ভাত মুখে দিয়ে গিলতে শুরু করলো। না লবণ না মরিচ কোনোটাই খেলো না সে। এক নিমিষে নিজের বাটির পান্তা শেষ করে প্রণয়ের বাটিতে হাত দিতে সহসা হুঁশ ফিরল তার। লজ্জা শরীরে ঝাঁকুনি দিয়ে হাত পা কাঁপতে শুরু করলো। চরম লজ্জিত হয়ে ছলছল দৃষ্টিতে একবার টুনটুনি কুদ্দুসের বাপ তো আরেকবার প্রণয়ের পানে তাকালো। প্রণয়ের অসহায় দৃষ্টিজোড়া তার দিকেই স্থির। নিমিষেই সেই স্থির দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে উঠল। শাইনুর আলগোছে পান্তা ভাতের বাটি প্রণয়ের দিকে ঠেলে দিল। ক্ষীণকণ্ঠে বলল, খেয়ে নিন। এক ঢোক গিল প্রণয়। এগিয়ে দেওয়া বাটিটা শাইনুরের দিকে ঠেলে দিয়ে বলল, তোমার পেট ভরেনি নূর, আমার থেকেও তোমার পেট ভরানো বেশি প্রয়োজন। ওদের কথোপকথন শুনে টুনটুনি কুদ্দুসের বাপ দুজনেই মুচকি হাসলো। কুদ্দুসের বাপ বলল, টুনটুনি, পান্তার পাতিলটা নিয়ে আহছে দেহি। পান্তা ভাতের পাতিল নিয়ে এলো টুনটুনি। বলল, ও নাতবো, শরম পাইও না, এক পাতিল পান্তা আছে, তুমি খাও। এই বাটির দিয়েও শেষ করো। নাতিন রে আমি দিতাছি। কুদ্দুসের বাপ বলল, শরম পাইও না তোমরা, আমি আর টুনটুনি রাইতার সকালে পান্তাই খাই, তাই দুপুরে বেশি কইরা পাক করে টুনটুনি। আজকার পান্তা ভাত রাইতেই শেষ হোক, অসুবিধা নাই। প্রাণশূন্য দেহে হঠাৎ যেন প্রাণদান করল কেউ। এমন অনুভূতিতে সিক্ত হয়ে খাওয়া শেষে প্রণয় কুদ্দুসের বাপের 2টি হাত চেপে ধরল। বলল, আপনাদের এই উপকার কোনো দিন ভুলবো না, কোনো কিছুর বিনিময়েও এই ঋণ শোধ করতে পারবো না দাদা। টুনটুনি বলল, ও কুদ্দুসের বাপ, নাতিরে কও দাদা বইলা যখন ডাকছে ঋণ সুদের কথা আহে কেন? টুনটুনির দিকে ফিরে প্রণয় বলল, দাদি মৃত্যুপথ থেকে ফিরিয়ে আনলেন আজ, অত কথা কইও না, বিছানাত উইঠা নাত বউরে নিয়ে শুইয়া পড়ো। দাদা শাইনুরের দিকে তাকিয়ে বললেন, সকালটা হোক আলাপ করমুনে, এখন তোমরা শুইয়া পড়ো, বউটার শরীর সুবিধার না, আমরাও চাইডা খাইয়া শুইগা। ভোর সকালে ঘুম ভেঙে গেল প্রণয়ের। আশেপাশে বড় বড় চোখ করে তাকাতেই মনে পড়ে গেল গত রাতের কথা। চকিতে পাশে তাকিয়ে দেখলো 2টো কাঁথা গায়ে গুটি গুটি হয়ে ঘুমিয়ে আছে শাইনুর। স্মরণে এলো টুনটুনি দাদি রাতে 2টো কাঁথা নিয়ে এসে বলল, ও নাতি, একটা কম্বল আর 2টা খেতা দিয়া আমরা বুড়ো বুড়ি পইরা থাকি, সেইখান থেকে 2টা খেতা তোমা করে দিলাম, দুইজনে জড়াজড়ি কইরা ঘুমাইও, শীত করব না। কৃতজ্ঞতায় আচ্ছন্ন দৃষ্টিতে সে বলল, খাবার পানি দিয়ে প্রাণ বাঁচিয়েছেন, মাথা গোজার জায়গা দিয়েছেন, আর কিছু লাগবে না দাদি, আপনাদের বয়স হয়েছে, আপনাদের তো শীতে কষ্ট করবেন না। টুনটুনির দাদি কথা শুনল না, বড় অভিমান করে বলল, এই বুড়ির ভালোবাসার দাম নাই নাহি। মৃদু হেসে প্রণয় বলল, মাফ করুন দাদি, আপনার ভালোবাসার কথা শেষ নিঃশ্বাস অবধি ভুলব না। এই বলে কাঁথা দুটো নিয়ে সারা রাতের শীত নিবারণ করেছে স্বামী স্ত্রী। সকাল হতেই সে কথা স্মরণ হলো। শ্রদ্ধায় বুকটা ভরে গেল বিদ্যার জন্য। মনে মনে ভাবলো, রাতে আলাপ করার সুযোগ হয়নি। নূর ঘুমাতে থাকুক, আমি বরং ওনাদের সঙ্গে কথা বলে আসি। পাহাড়ি মাটির রং লালা বাদামি,
রাঙামাটিও বলা যায়। সেই রাঙামাটিতে তৈরি ছোট্ট একটি ঘর, সেই ছোট্ট ঘরে আবার দুটো ছোট ছোট রুম, যার একটিতে প্রণয় শাহিনুরকে ঘুমাতে দেওয়া হয়েছিল। প্রণয় চৌকি থেকে নেমে পাশের রুমের উদ্দেশ্যে বলল, দাদি আছেন? ঘরের বাইরে থেকে টুনটুনি খুনখুনে কণ্ঠে বলল, নাতি উঠছ, আহো আমার বুগলে আহো। ঘর থেকে বেরিয়ে বারান্দায় টুনটুনি দাদিকে দেখে সৌজন্যে হাসি দিল প্রণয়। দাদি ছালা পেতে বলল, এইখানে বহ নাতি, ঘুম ভালা হইছে? আলহামদুলিল্লাহ। নাত বউরা ওঠে নাই? প্রণয় মাথা নাড়িয়ে না বোঝালো, বলল, দাদাকে দেখছি না যে। হ্যাঁ, কচু কাটবার গেছে, তুম করে তো খাওন দিতে হইব। চাপা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয়। বলল, আমার নাম প্রণয় চৌধুরী, ভাগ্যদোষে বউসহ ফেরারি হয়েছি। আপনার ছেলে মেয়ে নাই দাদি? টুনটুনি মুচকি হাসলো। বিদ্যার সে হাসির দিকে তাকিয়ে মনের সকল বিষণ্ণতা কোথায় যেন পালিয়ে গেল। কিছু সময় চুপ থেকে সে বলল, আমার পোলার নাম কুদ্দুস। একটাই পোলা আমার, হের ঘরে আমার দুই মাইয়া, একটা বিয়াইত্তা আরেকটা কুমারী। তারা কোথায় থাকে? কুদ্দুস শ্বশুরবাড়িত ঘর জামাই থাকে। গরিব মানুষ তো গরিবের ঘরে মাইনসে মেয়ে দিবার চায় না, তাই পোলারেই নিয়ে গেছে গা। টুনটুনির চোখে পানি চলে এলো। প্রণয় বুঝলো বড় দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে, তাই অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদি, বুঝতে পারিনি। দুহাতে চোখের পানি মুছে টুনটুনি বলল, ওই যে কুদ্দুসের বাপ আইছে, তুমি যাও দেখি বউডারে ডাইকা তুলো, খাওন দাওন লাগবো তো নাকি। মাথা নাড়িয়ে শাহিনুরকে ডাকতে গেল প্রণয়। টুনটুনি চুলায় ভাত বসিয়ে কচুর ডাঁটা কাটতে বসলো। শাহিনুরকে ঘুম থেকে তুলে দুজনে মিলে আবার বাইরে এলো। ওদের দেখে টুনটুনি বলল, এই নাও দেখি কয়লা নাও, দাঁত মাইজা আহো। কয়লা দিয়ে দাঁত মাজতে হবে শুনেই প্রণয়ের শরীর ঘিন ঘিন করে উঠল। তবুও বাধ্য হয়ে কয়লা হাতে নিল। কুদ্দুসের বাপ টুনটুনির পাশে ছালার উপরে বসে আছে। মাটির চুলায় ভাত বসানো, টুনটুনি কচু কাটতে ব্যস্ত। কুদ্দুসের বাপ শুকনো পাতা চুলায় দিচ্ছে। আগুন নেভে গেলে আবার চুলার মুখে মুখ নিয়ে ফু দিয়ে আগুন জ্বালাচ্ছে। দৃষ্টিটি দেখে বড় ভালো লাগলো প্রণয়ের। শাহিনুরের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক কখন পরিপূর্ণতা লাভ করে জানো? উৎসুক নয়নে প্রণয়ের পানে তাকালো শাহিনুর। প্রণয় প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই সফল যখন যৌবনের সঙ্গী বার্ধক্যেও পাশে থাকে। লাজুক হাসলো শাহিনুর। সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে সীমাহীন ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, আমি আপনার বার্ধক্যের সঙ্গী হতে চাই। হাত বাড়িয়ে শাহিনুরের মাথায় স্পর্শ করলো প্রণয়। বলল, দোয়া করি, তোমার দোয়া কবুল হোক। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে ছালার উপর বসলো দুজন। শাহিনুর টুনটুনির দাদিকে দেখে ভীষণ লজ্জা পেল। আর চোখে প্রণয়কে দেখে নিচু কণ্ঠে বলল, দাদির কি লজ্জা নেই? হকচকিয়ে তাকালো প্রণয়। বলল, মানে? শাহিনুর মাথা নিচু করে অস্বস্তি প্রকাশ করে বলল, আমার খুব লজ্জা করছে। হতভম্ব হয়ে প্রণয় পুনরায় জিজ্ঞেস করলো, মানে কি? রুদ্ধশ্বাসে সরল মনে শাহিনুর বলল, দাদি ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘরের বাইরে এসেছে, দাদা কিছু বলে না কেন? সহসা হেসে ফেললো প্রণয়। মৃদুস্বরে বলল, আরে বোকা, উনি বুড়ো হয়ে গেছে। তাছাড়া গ্রামের বৃদ্ধা মহিলারা এভাবেই শাড়ি পরে। তুমি কখনো দেখোনি, তাই লজ্জা পাচ্ছ, অস্বস্তি হচ্ছে। আপনি আগেও দেখেছেন? ভারী অবাক কণ্ঠে শাহিনুরের, কিঞ্চিত অভিমানও স্পষ্ট। প্রণয় ঠোঁট টিপে হাসলো, মাথা দুলিয়ে বলল, অনেক। থমথমে মুখে বসে রইল শাহিনুর। প্রণয়ের সম্মুখে থাকা বিদ্যার সঙ্গে আলাপে ব্যস্ত হয়ে পড়ল। বিপদের সময় হঠাৎ ফেরেস্তার মতো এসে সাহায্য করা মানুষ দুটো অল্প সময় ভীষণ আপন হয়ে উঠল। তারা যেন ওদের আপনজন। মানুষ দুটোকে এতটাই আপন লাগলো যে দাদা দাদি সম্বোধন করেও ভীষণ শান্তি পেল। সেই সঙ্গে নিজেদের দুর্দশার কিছু মাত্র তাদের জানালো। পাতানো দাদা দাদি দুজনই বড় ব্যথিত হলো। বলল, আমরা গরিব দুঃখী মানুষ, দুঃখী দুই মানুষ, তুমগোরও দুঃখের কমতি নাই। যতদিন মন চায় এই বুড়াবুড়ির সাথেই থাইকো। এই বুড়াবুড়ি মরলে মাটি দেওয়ার মানুষ ডাকারও মানুষ নাই। তোমরা দুইটা থাকলে অপকার হব না, উপকারী হব। মাথা গোজার স্থান পেয়ে দাদা দাদি আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার শেষ রইল না প্রণয়ের। শাহিনুরও ভীষণ শান্তি পেল, নিশ্চিন্ত হলো। সকালের খাবারে কচুর তরকারি পেয়ে ভীষণ আনন্দিত হলো শাহিনুর। অথচ ছোট্টবেলা থেকেই কচুর প্রতি ভীষণ অরুচি প্রণয়ের। তবুও কষ্ট করে কচুর তরকারি দিয়ে গরম গরম ভাত খেলো সে। উপরওয়ালা কখন কাকে কোন হালে রাখবে তুচ্ছ মনুষ্য জাতির পক্ষে বোঝা বড়ই মুশকিল। আজ থেকে 1 বছর আগে ডক্টর প্রণয় চৌধুরী কি এক মুহূর্তের জন্য ভেবেছিল আভিজাত্যপূর্ণ বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে গতকাল সে একটি মাটির ঘরে রাত কাটাবে? কাঠের কারুকার্যের বিশাল পালঙ্ক ছেড়ে, চারপায়া ছোট্ট চৌকিতে শরীর ছেড়ে ঘুমাবে? বড় বড় মাছ, নানা পদের ভোজ ছেড়ে 1 পদের স্বাদহীন কচুর তরকারি দিয়ে ভাত খাবে? সবই ভবিতব্য। শাহিনুরের পরিহিত শাড়িটি ভীষণ নোংরা হয়েছে। কত পথ পাড়ি দিয়ে রাস্তার ধুলোবালি, জঙ্গলের ধুলোবালি গায়ে মেখে এই স্থানে আসা। গতকাল গোসল করা হয়নি। যেমন গা গুলোচ্ছে তেমন মাথা ব্যথা করছে। গর্ভবতী অবস্থায়
এত ধকল, তার উপর শরীরে নোংরা কাপড়, ভীষণ চিন্তিত হয়ে পড়ল প্রণয়। তার কাছে টাকা পয়সা নেই, সঙ্গে করে কোনো কাপড় চোপড়ও আনতে পারেনি। দাদা দাদি দয়া করে অনেক কিছু দিয়েছেন, আর একটু দয়া করে যদি শাইনুরকে একটা শাড়ি দেয় ভীষণ উপকার হবে। ভাবনা চিন্তা করে ঘর থেকে বের হলো। ঘরের পেছনে তাদের কথা শোনা যাচ্ছে, তাই ঘরের পেছনে গেল। দেখলো ময়ের নিচে টুনটুনি দাদি ধরে আছে, উপরে দাদা কাস্তে দিয়ে কলার ছড়ি কাটছে। লক্ষ্য করলো বিচি কলা। টুনটুনি দাদি প্রণয়কে দেখে বলল, ও নাতি, গাছ পাকা কলা তোমার দাদার খুব পছন্দ, অর্ধেক আমরা খাই আর অর্ধেক হাটে বেচে দেই। কুদ্দুসের বাপ স্মিত হেসে প্রণয় বলল, আপনি এদিকে আসেন, আমি মই ধরি। দাদি সরে এলো, প্রণয় মই ধরলো। বলল, দাদি আপনার নাত বউকে একটা শাড়ি দেওয়া যাবে? আসলে বাকিটুকু বলতে হলো না, দাদি বুঝে গেল। বলল, তুমি তাইলে দাদার সাথে থাকো, দুইটাই মিলা কলা পাইরা খাও, আমি নাত বউয়ের কাছে গেলাম। অনেক পুরনো একটি ট্রাঙ্ক থেকে লাল খয়েরি রঙের একটি সুতি শাড়ি বের করে শাইনুরকে দিল দাদি। কিন্তু বিপত্তি ঘটল ব্লাউজ নিয়ে। দাদির কোনো ব্লাউজ নেই। পুরনো যেগুলো ছিল সেগুলো একে তো ছেঁড়া, আবার শাইনুরের শরীরে ঢুকবেও না। দাদি বলল, ওগুলো তার বিয়ের সময়কার ব্লাউজ। শাইনুর প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল। আহারের অভাব সহ্য করেছে, এবার বুঝি বস্ত্রের অভাবে ভুগবে। আর কত পরীক্ষা দিতে হবে তাকে, আর কত যন্ত্রণা ভোগ করতে হবে। হে সৃষ্টিকর্তা, এই দুঃসময়ের কি অন্ত নেই? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। টুনটুনি দাদি বলল, আর নাতবো, চিন্তা করো কেরে, ছায়া পিন্দা কাপড় পিন্দ, ব্লাউজ লাগবো না। আমারে দেখো দেখি, আমিও তো পরি নাই। শাইনুর লজ্জায় মাথা নত করে ফেললো। বলল, আমি এভাবে পারবো না, শরম পাও কেরে। আচ্ছা হুনো বুদ্ধি দেই, গোসল দিয়া কাপড় পিন্দ, তোমার দাদার সামনে যাইও না, তাই হইব। আজকার বেলাটাই, কাইল আবার এই কাপড় শুকাইলে এটা পইরো। বুদ্ধিটা মনে ধরলো, কিন্তু পরক্ষণে আবার লজ্জায় মুখটার আরক্ত হয়ে রইল। প্রণয় যতই তার স্বামী হোক, এই রূপে ভীষণ লজ্জা লাগবে তার। দাদি তার আরক্ত মুখের দিকে তাকিয়ে বলল, কিলো, জামাইয়ের সামনেও লজ্জা পাবা নাকি? নতমুখে ঠায় দাঁড়িয়ে রইল শাইনুর। দাদি পুনরায় খোঁচা দিয়ে বলল, পোয়াতি হইয়া গেছে, তার আবার জামাইরে একটু শৈল দেখাইতে সরম ঢং, যাও গোসল ছাইরা নাও। অত লজ্জা পাইও না, রাইতে যারে কাপড় খুলবার দাও, দিনে তার সামনে খুললাম, কাপড়ে অত সরম কি এর? পাহাড়ি টিলার নিচে একটি ছোট্ট পুকুর রয়েছে, সেখানে গিয়ে দাদার সাথে গোসল করে দাদার দেওয়া একটি লুঙ্গি পরেছে প্রণয়। খালি গায়ে লুঙ্গি পরে দাদার সঙ্গে দুপুরে পান্তা ভাত খেলো। দাদির কাছে শুনলো তাদের আসতে দেরি হচ্ছিল বলে শাইনুর তার সাথে খেয়ে নিয়েছে। ভেতরের খবর তখনও টের পেল না প্রণয়। খাওয়া শেষে বিশ্রাম করার জন্য যখন ঘরের ভিতরে ঢুকলো, শাইনুরকে কাঁথা গায়ে চৌকিতে শুয়ে থাকতে দেখলো। কিঞ্চিত অবাক হলো। এগিয়ে গিয়ে কপালে হাত রেখে বলল, শরীর খারাপ লাগছে? কেমন সংকুচিত হয়ে গেল শাইনুর। প্রণয় আলগুছে কাঁথার ভেতরে ঢুকে গিয়ে পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরতে বিস্মিত হলো। বলল, এ কি কাণ্ড! মুহূর্তের লজ্জায় বিছানা থেকে উঠে পড়ল শাহিনুর। তীব্র অস্বস্তি নিয়ে ভীষণ লজ্জিত হয়ে পিছমুখী হয়ে দাঁড়িয়ে রইল। এক হাতে শাড়ির আঁচল টেনে ধবধবে ফর্সা কাত ঢাকার বৃথা চেষ্টা করছে সে। তাজ্জব হয়ে বসে পড়ল প্রণয়। পা থেকে মাথা পর্যন্ত শাহিনুরকে দৃষ্টিপাত করলো। বুকের ভিতর অদ্ভুত আকারে কেঁপে উঠল। অপ্রত্যাশিতভাবে শাহিনুর যে রূপে তার কাছে ধরা দিয়েছে, এই রূপ তার হৃদয়ের স্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অপলক দৃষ্টিতে শাহিনুরের দিকে তাকিয়ে রইল সে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শাহিনুর তার উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ শুনে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার কাছে। মাটির দেয়ালে চতুর্ভুজ আকারে কাটা হয়েছে। তার সামনে গিয়ে এক হাত বাড়িয়ে ফাঁকা জায়গায় রাখলো। প্রণয় তাকিয়ে দেখলো শুভ্রদেহের এক কিশোরী কন্যাকে, পায়ের গোড়ালি থেকে বেশ কয়েক ইঞ্চি উন্মুক্ত। বোধহয় শাড়িটা খাটো হয়েছে ওর। পেটিকোট দেখা যাচ্ছে টুনটুনি দাদি শাইনুরের মতো লম্বা না, তাই খাটো হয়েছে। শাড়িটা পেঁচিয়ে পরার দরুন উপরে উঠে গেছে। মেয়েদের শাড়ি 12 হাত পান্না হয় জানে প্রণয়, কিন্তু শাইনুর যে শাড়ি পরেছে এটা বোধহয় 1-2 হাত কম হবে, নয়তো আঁচল দিয়ে দিব্যি উন্মুক্ত কাঠটা ঢাকা যেত। ইস, দাদির ব্লাউজ ছিল না, থাকলে ওর গায়ে লাগেনি বোধ হয়। কি আটসাটভাবে বক্ষজ ডেকেছে, বড় আবেদনময়ী লাগছে ওকে। ভাবতে ভাবতে একদম শাইনুরের পশ্চাতে চলে এলো প্রণয়। শাইনুরের নিঃশ্বাস ঘন হয়ে উঠল। মৃদু কণ্ঠে বলল, আপনি আমায় একটুও লজ্জা দেবেন না, আমি কিন্তু ভীষণ রাগ করব। মৃদু হেসে ধুম করে শ্বাস ফেলল প্রণয়। তপ্ত শ্বাস ছুঁয়ে দিল শাইনুরের উন্মুক্ত কাঁধ। শিউরে উঠল সে। তার শিউরিত হওয়া শরীরটা প্রণয়ের দৃষ্টিতে তীক্ষ্ণ হয়ে ধরা দিল। বিয়ের এতগুলো দিন পরেও এতটা লজ্জা! তার মানে সে কি তার বইয়ের লজ্জা হরণ করতে পারেনি? ছি, কি অপমানের কথা! যে মানুষটা তার এত কিছু হরণ করে নিল, সে মানুষটার লজ্জা হরণ করতে পারল না। এমন অধর্ম কি সহ্য হয়? কখনোই না। ধুম করে আরও একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল প্রণয়। হাত বাড়িয়ে শাইনুরের উদর স্পর্শ করল। কেঁপে উঠল শাইনুর। কম্পিত হাতে স্পর্শ করল উদরে রাখা প্রণয়ের হাতটি। উন্মাদীয় স্বরে প্রণয় বলল, ফের হৃদয় হরণ হলো। একই হৃদয় আর কতবার হরণ করবে? আমার ঝিমিয়ে পড়া হৃদয়ে তীব্র প্রেমের উদ্বেগকারীকে স্বাগতম। প্রণয় ধীরে ধীরে আরেকটু গভীর হলো।
আরেক হাত কাঠ স্পর্শ করে ক্ষিপ্র চিত্তে ঠোঁটজোড়া ছুঁয়ে দিল কাঁধে। চোখ বুজে ঘুরে দাঁড়ালো শাহিনুর। তার রক্তিম মুখশ্রীতে মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রথম দর্শনে আমার হৃদয়ে তোমাকে ঘিরে যে অনুভূতির জন্ম হয়েছিল, সে অনুভূতিতে পরিতৃপ্তিতা ছিল না। বিশ্বাস করো, আজকের দর্শনে আবারও প্রেমে পড়ে গেছি। কি অদ্ভুত! একই মানুষে একই আমি অসংখ্যবার প্রেমে পড়ছি। হে অর্ধাঙ্গিনী, একটাই অনুরোধ, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি অজস্রবার আমার হৃদয়কে হরণ করে যেও। চোখ মেলে তাকালো শাহিনুর। দৃষ্টি টলমল সম্মুখের মানুষটা তাকে এত ভালো কেন বাসে? তার প্রতি এত মুগ্ধতা কেন এই চোখে? শাহিনুরের অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রণয় ফের বলল, হে প্রিয়তমা, আমার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী, আমার হৃদয়ের অনন্ত প্রণয়ের একমাত্র অধিকারিণী, প্রথম দিবসের ন্যায় আজও আমি তোমার হরিণাক্ষী নেত্রযুগলে আমার সর্বনাশ দেখতে পাই। চোখ বেয়ে সুখাশ্রু ঝরতে শুরু করলো শাহিনুরের। এত কষ্ট, এত অসহায়ত্বেও মানুষটার মনে তার প্রতি ভালোবাসার কমতি নেই, প্রেমের অন্ত নেই। কি গো সর্বনাশী! পুনরায় প্রণয়ের বাক্যে শাহিনুর তর্জনী দিয়ে ঠোঁট চেপে ধরল তার। বলল, আপনি ছাড়া আমার কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না। বড় ভালোবাসি আপনাকে ডাক্তার সাহেব, আপনি পুরোটাই আমার জন্য বড় সুখকর। এক তুমির অগণিত প্রার্থীদের আমিই পরাজিত করেছি, জয় করে নিয়েছি তোমাকে মনোহরিণী। তোমার গর্ভাশয়ে যে ছোট্ট অংশ বেড়ে উঠছে, সে আমারই অংশ। প্রকৃতির লীলাখেলা দেখেছো? প্রকৃতির দেওয়া দুঃখ যেমন অসহ্য, সুখটাও ভীষণ অসহনীয়। কথাগুলো শেষ করে মুহূর্তেই অদর চুম্বনে লিপ্ত হলো প্রণয়। সাড়া দিল শাহিনুর। দুহাতে প্রণয়কে আঁকড়ে ধরল সে। বুঝিয়ে দিল তার প্রতি গভীর প্রেম, গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাকে। প্রেমের ধর্ম বড় মারাত্মক। মানব হৃদয়ের অগাধ প্রেমী চরম দরিদ্রতার সুখ, তীব্র বিষাদ অনুভূতি এক নিমিষে নিঃশেষ করে দিতে পারে। এই ছিল বাইজি কন্যার 52 থেকে 54 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।